হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমাদের ফুড এসআইড যে এক্সামটা হয়ে গেল, তা 16 তারিখের যে থার্ড শিফটের যে অঙ্কগুলো এসেছে তার কিন্তু আমরা আজকে সেকেন্ড পার্ট করব, কেননা ফার্স্ট পার্ট আমরা আগে একটা ভিডিওতে পুরোপুরি করে দিয়েছি। তাহলে ফার্স্ট পার্টে আমরা 25টা অঙ্ক করেছি, আর সেকেন্ড পার্টে আমরা 25টা অঙ্ক করব। মোট 50টা অঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা তোমাদের অ্যান্সার কিটা যাচাই করে নিয়ে দেখতে পারো যে কত কত নাম্বার তোমাদের কিন্তু ম্যাথে দাঁড়াচ্ছে। তো চলো আজকের প্রথম কোশ্চেন আমরা দেখছি কি বলছে। 46 দাগ থেকে শুরু হচ্ছে। শহরের মোট লোক সংখ্যার 55% হলো পুরুষ, পুরুষ সংখ্যার 25% আর মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। যদি শহরের মোট লোক সংখ্যা 10,000 হয়, তবে 21 বছরের নিচে পুরুষ আর মহিলা সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে একটা জিনিস এখানে তুমি বুঝতে পারলে, এখানে পুরুষ আর মহিলার অনুপাত বার করতে হবে, কিন্তু কোন ধরনের পুরুষ আর কোন ধরনের মহিলা? 21 বছরের নিচে যাদের হলো বয়স, 21 বছরের নিচে, তাই তো? তাহলে আমি যদি একটু লক্ষ্য করি, পুরুষ আর কি আছে? মহিলা আছে, তাই তো? পুরুষ আর মহিলা। আচ্ছা, পুরুষ আছে নাকি 55%। তাহলে 55% যদি পুরুষ হয়, তাহলে বাকি 45% কি? মহিলা। আবার দেখো, এই পুরুষদের মধ্যে 21 বছরের কম কত? 21 বছরের কম নাকি 25% ব্যক্তি, 25%। তাহলে 25% দিয়ে গুণ করে দিলাম। আর মহিলাদের মধ্যে কত পার্সেন্ট হলো 21 বছরের কম? বলে দিয়েছে, দেখো 20% হলো 21 বছরের কম মহিলাদের ক্ষেত্রে। তাহলে 20% দিয়ে গুণ করে দাও। তাহলে এদের যদি অনুপাত তুমি বের করো, এটাই তো 21 বছরের কম পুরুষ আর মহিলার অনুপাত বেরিয়ে যাবে, তাই তো নাকি? তাহলে কাটাকুটি করলে 5 5 25, 5 দিয়ে 4 5 20, আর 5 দিয়ে যদি কাটি 5 নং 45, তাই তো? তাহলে 5 এখানে 55 আর কাটে না, তাহলে 55:4 নং কত? 36। এটাই আমার অনুপাত, এই যে অপশানে। কেউ যদি এখানে এই 10,000টাকে কাজে লাগায়, সে একদম বোকামো করে ফেলবে, তাই তো? তাহলে চলো দেখি পরের কোশ্চেন কি বলছে। একটি নল থেকে স্থির হারে 0.03 মিলিমিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তাহলে প্রতিদিন কত লিটার জল পড়বে? আচ্ছা, তাহলে দেখো 0.03 মিলিমিটার জল পড়ছে প্রতি সেকেন্ডে। আচ্ছা, একদিনে কত পড়বে? একদিন মানে কত? একদিন মানে 24 ঘন্টা, আর এটা তো সেকেন্ড বলেছে। তাহলে যদি প্রতি সেকেন্ডে 0.03 মিলিমিটার পড়ে, তাহলে তুমি বলবে 60 সেকেন্ড, মানে 1 মিনিটে কত পড়বে? 60 দিয়ে গুণ। আচ্ছা, 1 মিনিটের পরিবর্তে যদি 1 ঘন্টা বানাতে হয়, তাহলে কত? আবার 60 দিয়ে গুণ। তাহলে 1 ঘন্টা, আর মোট কত বলেছে? একদিন। একদিন মানে কত? 24 দিয়ে গুণ করতে হবে না? আচ্ছা, তোমাদের আরও একবার বলছি কথাটা, ভালো করে বোঝো। 0.03 মিলিমিটারটা সেকেন্ডে পড়ছিল, তাহলে 60 দিয়ে গুণ করলে মিনিট হলো, আবার 60 দিয়ে গুণ করলে ঘন্টা হলো, আর 24 দিয়ে গুণ করলে 24 ঘন্টা একদিন হয়, পুরো দিনেরটা বেরিয়ে গেল। তাহলে এইটা যদি তুমি এখন গুণ করো, তাহলে তোমরা গুণফল কত পাবে? 2592 পাবে। তাহলে 2592 মিলিমিটার হবে, যেহেতু মিলিমিটার বলে দিয়েছিল 0.03 মিলিমিটার। আচ্ছা, কিন্তু তোমাকে জিজ্ঞাসা কি করেছে? কত লিটার জল পড়বে? আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই জানো 1000 মিলিমিটার, 1000 ml ইজ ইকুয়াল টু 1 লিটার, তাই তো নাকি? 1000 ml ইজ ইকুয়াল টু 1 লিটার। তাহলে এই মিলিমিটারকে যদি লিটারে কনভার্ট করতে হয়, তাহলে কিন্তু আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা মানে 3 ঘর আগে পয়েন্ট সরে আসে না? তাহলে 2.592 লিটার হয়ে যাবে উত্তর। অর্থাৎ তাহলে 2.592 অপশান ডিতে আছে। চলে আসি পরের কোশ্চেনে। বলছে মেয়ে এবং ছেলেদের মধ্যে, আচ্ছা আগের অঙ্কে যদি তুমি ভাবো যে দাদা তুমি এই গুণটা কেন করলে না, তার কারণও আছে। এই গুণগুলো কেন করলাম না, তার কারণ হলো কি, দেখো এইখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য, মানে 10 আছে না, যেটা এই পয়েন্ট তুলতে সাহায্য করবে, বুঝেছো? আর 3 6 6 24, এটা গুণ করলে এই যে অপশানগুলো রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, 25 92 25 92 25 92 এইটাই হবে। ঠিক আছে, পয়েন্টও উঠে যাবে, আবার কি 25 92 হবে, তাই না? এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয়। গুণ সবসময় অঙ্ক দেখেই যে গুণ করা শুরু করে দেবে এরকম কোনো ব্যাপার না কিন্তু, হ্যাঁ। 48 দাগের কোশ্চেন কি বলছে? মেয়ে ও ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত
2:3, 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও ভোট দিলে অনুপাত 3:4 হয়। তাহলে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখো প্রথমে ছেলে আর মেয়েদের মধ্যে দেখো 2:, মেয়ে আর ছেলেদের মধ্যে কত অনুপাতে ভোট দিয়েছিল? 2:3 অনুপাতে। ঠিক আছে, তাহলে 2:3 অনুপাতে যদি দেয় তার মানে মনে করো 2x দিয়েছিল, আর মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে কত দিয়েছিল? 3x দিয়েছিল, তাই তো বলবে। কোনো একটা অনুপাতকে যদি সংখ্যায় লিখতে হয় x ধরে নিতে হয় না? তাহলে যদি মেয়েদের 2:3 অনুপাতে দেয় তাহলে আমি বলবো মেয়েদের কত? 2x, আর ছেলেদের কত? 3x। এবার বলো মেয়েদের কতজন বাড়ছে? মেয়েদের 10 জন বাড়ছে, তাহলে মেয়ে উপরে লিখেছি, উপরে 10 জন বাড়িয়ে দিলাম। আচ্ছা, ছেলেদের কতজন ভোট বেশি দিচ্ছে? 5 জন আরও, তাহলে 5 বাড়িয়ে দিলাম। এতে করে নাকি নতুন অনুপাত কত হয়ে গেছে? 3:4। তাহলে আমি এখানে লিখে দেবো কত? 3/4। তাহলে এটা যদি গুণ করে কোনাকুনি করতে পারো তাহলে দেখো 3 দিয়ে কোনাকুনি গুণ করলে 3 3 9x, আর 5 3 5 কত? 15, আর ওইদিকে গুণ করলে 4 2 8x, আর 4 10 কত? 40। তাহলে 9x থেকে 8x বাদ গেলে কত হবে? x = 40 থেকে 15, 40 থেকে 15 বাদ গেলে কত হবে? 40 থেকে 15 বাদ গেলে হবে 25। তাহলে এক্সের ভ্যালু যদি 25 হয় তাহলে মোট ভোটদাতা কত? আচ্ছা, মোট ভোটদাতা কত? 2x আর একটা কত? 3x না, তাই তো? তাহলে মোট কত? 5x। তাহলে এক্সের ভ্যালু যদি 25 হয় তাহলে 5x হলো মোট ভোটদাতা। 5 25 কত হবে? 125। তাহলে মোট ভোটদাতার সংখ্যা কত? সি উত্তর 125 জন। চলে আসি পরের অঙ্কে। বলছে যখন একটি পাত্র অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার ধারণ করে। এটিকে 2/3 অংশ ভর্তি করার জন্য আরও কত লিটার তরল প্রয়োজন? তাহলে ভালো করে বোঝো। প্রথমে যখন অর্ধেক ভর্তি ছিল তখন ছিল 3.6 লিটার, ঠিক আছে। আর আমাকে ভর্তি করতে হবে কত? 2/3। আমাকে ভর্তি করতে হবে 2/3। তাহলে দেখবো কত লিটার হয়। তাহলে 3.6, এই হাফ যেটা এটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, আর 2/3 আমাকে বানাতে হবে, তাহলে 2/3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 12 36 মানে 1.2 হবে। তাহলে 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 4.8 লিটার। আচ্ছা, তাহলে ছিল কত? 3.6, আর হলো কত? 4.8। তাহলে কত লিটার ঢালতে হলো? তাহলে তুমি বলে 4.8 থেকে 3.6 বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিলে কত হবে? 1.2 লিটার কিন্তু ঢালতে হবে। বলছে আরও কত লিটার কিন্তু তরলের প্রয়োজন ছিল? তাহলে আমি লিখবো 1.2 লিটার প্রয়োজন ছিল। পরের অঙ্কে আসি। পরের অঙ্ক কি বলছে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল একটি আয়তকার পার্ক যা আর একটি বলছে একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তকার পার্ক যার দৈর্ঘ্য 96 মিটার, প্রস্থ 54 মিটার, তার ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো তোমরা সবাই জানো, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা হয় প্রস্থ তাই হয়। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? x² নিশ্চয়ই। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বলেছে? 96, আর প্রস্থ কত বলেছে? 54। তাহলে এই দুটো গুণ করব। তাহলে x = আমি কি বলবো? রুট হয়ে যাবে না এর? আচ্ছা, 96 যদি আমি ভাঙি কত হবে বলো তো? 6 16 96 না? 6 16 96। আর 54কে যদি ভাঙি তুমি বলবে 6 9 54, 6 9 54। আচ্ছা, তার মানে তোমরা জানো সবাই x² থেকে x বানাতে গেলে রুট করতে হবে। আর রুট করলে কি হয়? রুট মানে কি? মনে করো রুট ওভার 3 গুণ 3, এর রুট করা মানে কি? শুধু একটা 3 বেরোয় না, দুটো 3 থেকে একটা 3 বেরোয়। তাহলে এরও যদি রুট করি, দেখো এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে, তাহলে দুটো 6 থেকে একটা 6 বেরোবে। আচ্ছা, 16 রুট করলে কত হবে? 16 রুট করলে 4 4 16 হবে। আর 9 রুট করলে কত হবে? 9 রুট করলে 3 3 9 হয়। তাহলে তুমি বলবে এক্সের ভ্যালুটা কত হয়ে গেল? 4 6 24, 24 3 24 72। তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? 72। অর্থাৎ অপশান এ হলো আমার সঠিক উত্তর। চলে আসি তারপরের কোশ্চেন। একটি সংখ্যার 20% 1/30 হলে সংখ্যাটি কত হবে? তাহলে 20% বলে দিয়েছে 1/30, 20% বলে দিয়েছে কত? 1/30। আর পুরো সংখ্যা মানে কি? 100%। তাহলে 20%কে 100% বানাতে গেলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে এদিকেও কত? 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 কুড়ি কত হবে? 100%। আর এখানে 5 দিয়ে গুণ করলে 5 আর নিচের 30 কেটে যাবে না? 6।
তাহলে 1/6 হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত? 100% মানে 1/6। অপশান এ হলো সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। বলছে দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে, তাহলে দুটো ট্রেন কিন্তু পরস্পরের দিকে যাত্রা করছে, মানে এই ট্রেনটা যদি এদিকে যায় আর একটা ট্রেন এই দিকে আসছে, তাই তো। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 86 এবং গতিবেগ 120, ওটা মিটারে বলেছে, এটা কিমি/ঘন্টায় ঘন্টায় বলেছে, বেশ। আর দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? 64 আর গতিবেগ কত? 150 কিমি/ঘন্টা। কত সেকেন্ড পর ট্রেনগুলি নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই কনসেপ্ট এগুলো জানা আছে যে দুটো ট্রেন যদি দুদিক থেকে আসে দুটো ট্রেন, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ যোগ হয়। আপেক্ষিক বেগ কি হয় ভাই? যোগ হয়। আচ্ছা, এখানে আপেক্ষিক বেগ যোগ যদি হয় তাহলে একজনের বেগ তো 120 আর একজনের কত? 150, তাহলে যোগ করলে হবে 270। ঠিক আছে, আপেক্ষিক বেগ গেল। আর একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্বটা কত হয়? অতিক্রান্ত দূরত্বটা কত হয়? তুমি বলবে যে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল। আচ্ছা, ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল মানে একটা হলো 86 আর একটা কত? আর একটা হলো 64। তাহলে এই দুটো যোগ করলে 8 আর 6 14 আর ওখানে 5, 150 মিটার। এটা মিটারে আছে আর এটা কিমি/ঘন্টায় আছে না? তাহলে এই কিমি/ঘন্টাকেও আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করে দেবো। তাহলে 270 ইন্টু, তোমরা সবাই জানো কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 9 দিয়ে কাটলে বা 18 দিয়ে যদি কাটো, তাহলে 9 দিয়ে প্রথমে কাটি ছোটো ছোটো করে, 9 দুগুণে 18, 9 দিয়ে 3 নং 27, 30, আর 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30। তাহলে 5×15 কত হয়? 75 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে সময়টা কত লাগবে অতিক্রম করতে? তাহলে সময় ইকুয়াল টু আমরা জানি দূরত্ব বাই কি? বেগ। তো তাহলে দূরত্ব হলো 150 মিটার আর বেগ কত? 75 মিটার/সেকেন্ড, ভাগ করলে হবে 2 সেকেন্ড। তাহলে কত উত্তর হবে? 2 সেকেন্ড। অপশান বি হলো সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। বলছে 3টি কুকুরের খাবারের কৌটা থেকে 2টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তাহলে 42টা কৌটা দিয়ে 4 দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো তোমরা সময় কার্য অঙ্ক করেছো নিশ্চয়ই। সময় কার্য চ্যাপ্টারে একটা রিনাউন্ডেড ফর্মুলা ছিল যেটা ছিল m1 d1 t1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 t2 বাই w2, তাই না? এইখানে মেন ব্যাপার হচ্ছে সব কিছু উপরে, শুধুমাত্র কাজ হলো নিচে। এই তো কনসেপ্টটা ছিল, কাজ হলো নিচে। তাহলে এইখানেও তুমি যদি এই ফর্মুলাটি ইউজ করো, ভালো করে বোঝো, 3টি কুকুরের খাবারের কৌটা, তার মানে যেখানে মানে কুকুরের খাবারটা রয়েছে যে জায়গাটায়, সেটাই মনে করো কাজ, মনে করো ওটাই খাচ্ছে, তো ওটাই হলো মনে করো কাজ, ওটাই খেতে হবে। আচ্ছা, ভালো করে বোঝো, তাহলে প্রথমে 2টো কুকুর খাচ্ছে, একদিন খাচ্ছে, সময়টা উপরে, আর কুকুর সংখ্যা মানে মনে করো ম্যান আর সময় যেটা, হ্যাঁ, এই দুটো উপরে লিখলাম। আচ্ছা, খাচ্ছে কি খাচ্ছে সেটা কাজ মনে করো, 3টে কুকুরের খাবারের কৌটা খাচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে 42টা কৌটা। 42টা কৌটা দিয়ে, 42টা কৌটা মানে কত? এটাই তো কাজ। তাহলে 42টা কৌটা দিয়ে 4 দিনে কতগুলো কুকুর খাবে? ধরে নি এক্সট্রা কুকুর খাবে, তাই তো। তাহলে এইভাবে তুমি করে দেবে। তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, আর 3 দিয়ে কাটলে 3 14 42, আর 2 দিয়ে আবার কাটলে 7 দুগুণি কত? 14। তাহলে এক্স ইকুয়াল টু কত পড়ে থাকলো? শুধু 7 পড়ে থাকলো। তাহলে আমি বলবো কতদিন চলবে? 7 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কে চলে এসো। বলছে রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয় আর তার বাবা 20 মিনিট সময় নেয়, একসাথে করলে কত সময় নেবে? তোমরা সময় কার্য চ্যাপ্টারে এই অঙ্ক নিশ্চয়ই করেছো। এ যদি একটি কাজ এক্স দিনে করে, বি যদি সেই কাজটি ওয়াই দিনে করে, তাহলে ওরা একত্রে কত দিনে করবে? এ আর বি, তুমি বলবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই তো। তাহলে সেই অনুযায়ী এখানে বলবো 30 মিনিট আর ও কত? 20 মিনিট। তাহলে একত্রে কতশো মিনিটে করবে? 30 গুণ 20 বাই 30 যোগ 20 মানে কত? 50। 30 যোগ 20 করলে তাহলে 0 0 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে 5 ছক 30, তাহলে 6 দুগুণি 12 মিনিটে করবে, তাই তো, 12 মিনিট। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? এক্স টু দি পাওয়ার ওয়াই যদি 3 হয়, তবে এক্স টু দি পাওয়ার 4y মাইনাস 25 মান কত হবে? তাহলে এক্স টু দি পাওয়ার, ভালো করে বোঝো, ওয়াই না কি বলে দিয়েছে কত? 3।
এক্স টু দি পাওয়ার ওয়াই কত 3। আচ্ছা তাহলে তোমাকে যেটা বের করতে দিয়েছে ভালো করে বুঝবে, এক্স টু দি পাওয়ার ওয়াই আছে কিন্তু তার সাথে আরও 4 গুণ করা আছে, এটাকে এইভাবে লিখতে পারি? ভালো করে বুঝবে কিন্তু, এই যে 4y যেটা আছে না উপরে পাওয়ারে, এই 4টাকে আলাদা করে দিলাম, হ্যাঁ, মাইনাস কত লিখবো 25। এইবার বলো, এটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এক্স টু দি পাওয়ার যেটা 4y ছিল, 4y এর মধ্যে ওয়াইটাকে এক্সের সাথে লিখলাম আর মানে 4টাকে জাস্ট সেপারেট করে দিলাম। এইবার বলো এক্স টু দি পাওয়ার ওয়াই মানেই কত বলে দিয়েছে ওরা, 3 বলে দিয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দেবো আর তার মাথায় কত পাওয়ার 4 লিখে দেবো, তাহলে মাইনাস কত লিখবো 25। তাহলে 3 4 বার গুণ করলে হয় 81, 81 থেকে 25 বাদ গেলে কত হয় বলো, 56 হবে নিশ্চয়ই। তাহলে 56 হলে অপশান সি হলো আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে দেখি কি বলছে। 2 জন প্রাপ্তবয়স্ক এবং 3 জন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য মোট খরচ হয়েছে নাকি 2800 টাকা। তাহলে ভালো করে বোঝো, 2 জন কিন্তু অ্যাডাল্ট আর কি 3 জন চাইল্ড, এর মোট খরচ কত 2800 টাকা। প্রথম লাইন পড়ে আমি বুঝতে পেরেছি। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তাহলে তুমি বলবে চাইল্ডের যদি তোমার মনে করো এক্স টাকা মানে টিকিট হয়, অ্যাডাল্টের বলছে দ্বিগুণ হবে 2x, তাহলেই তো অর্ধেক হয়। তাহলে এই যে অ্যাডাল্টের থেকে অর্ধেক হলো তোমার চাইল্ডের। তাহলে তুমি বলো এখানে মোট যদি 2 দুগুণী 4x হয়, তাহলে এখানে কত হবে 3x ইজ ইকুয়াল টু তো 2800 বলে দিয়েছে নাকি। তাহলে বলবে 7x ইজ ইকুয়াল টু কত, 7x ইজ ইকুয়াল টু 2800, তাহলে x ইজ ইকুয়াল টু 7 দিয়ে ভাগ করলে 4 7 28 400 টাকা। বলছে প্রাপ্তবয়স্কদের লোকের টিকিটের মূল্য কত, প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টের কত ধরেছিলাম আমি 2x ধরেছিলাম না, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হবে 4 দুগুণী 800 টাকা। তাহলে অপশান কোনটা ঠিক হবে, বি হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে একটি 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে। তাহলে ভালো করে বুঝবে, এইখানে যে সলিউশনটা আছে, যে সলিউশনটা তৈরি হয়েছে অর্থাৎ দ্রবণটা তৈরি হয়েছে, সেটা কিন্তু অ্যাসিড আর কি মিলিয়ে, জল মিলিয়ে, অ্যাসিড আর কি জল মিলিয়ে, ওয়াটার মিলিয়ে, ঠিক আছে। তাহলে এই জল কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে, বলে দিয়েছে না কত লিটার জল যোগ করতে হবে। অ্যাসিডকে তো তুমি নড়াচড়া করবে না, অ্যাসিড তো তোমার কি ফিক্সড হবে, তাই তো, অ্যাসিডটা কি ফিক্সড হবে। এই ধরনের অঙ্কগুলো না আমরা যে ফিক্সড হয় তাকে নিয়ে কাজ করি, বুঝেছো। তোমরা দেখবে আমাদের মানে চ্যাপ্টারে যখন মানে ইউটিউব চ্যানেলে দেখবে পার্সেন্টেজের চ্যাপ্টার করা আছে, এই ধরনের প্রচুর অঙ্ক তোমাদের করিয়েছি। তাহলে যে ফিক্সড হবে তাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে বলো প্রথমে অ্যাসিড যেটা ছিল সেটা 90% অ্যাসিড ছিল, সেটাকে আমি কত পার্সেন্ট বানাতে চাইছি, সেখানে আমি 75% বানাতে চাইছি। তাহলে এই অ্যাসিড যে ফিক্সড হবে না, তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকবে। এই জিনিসগুলো দেখবে তোমাদের এই যে মানে তোমার কি বলে ফুডের যে আমি প্র্যাকটিস সেট করালাম কিছুদিন, দেখবে যে ওইখানে এই ধরনের অঙ্ক আছে কিনা। অবশ্যই আছে, এই ধরনের কনসেপ্টের অঙ্ক প্রচুর করিয়েছি ফুডের প্র্যাকটিস সেটে, আর সেই অঙ্কই কিন্তু পুরোপুরি পরীক্ষায় চলে এসেছে। তাহলে যে ফিক্স থাকে তার উল্টো অনুপাতে দেখবে লিখে দিয়েছিলাম মোট দ্রবণ থাকে। তাহলে মোট দ্রবণ আমি বলবো আগে কত 75 ছিল, উল্টো হবে আমি বললাম না, যে ফিক্স থাকে তার কি বললাম উল্টো অনুপাতে, উল্টো মানে কি 75 উপরে চলে গেল আর 95 কি নিচে চলে এলো, উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকে। আচ্ছা এর মধ্যে কাটাকুটি করলে 5 15 75, তাই তো, আর 5 19 95। তাহলে দেখো তো 15 ছিল, 15 ইউনিট ছিল, আর কত ইউনিট ঢোকাতে হয়েছে জল, 15 আর কত হলে 19 হয়, 4 ইউনিট ঢোকাতে হয়েছে কিন্তু, হ্যাঁ জল ঢোকাতে হয়েছে। তাহলে তুমি বলে 15 ইউনিটের ভ্যালুই প্রথমে কত লিটার দ্রবণ ছিল, 8 লিটারের দ্রবণ ছিল। তাহলে 15 ইউনিটের ভ্যালু 8 লিটার, আর কত লিটার তোমার জল মানে যোগ করা হয়েছে 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4টা 32 বাই কত 15, তাই না, 32 বাই 15 অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণী, আচ্ছা এটা তো 8 লিটার নাকি, 8 লিটার অফ 90% অ্যাসিড সলিউশন টু মেক 75% অ্যাসিড সলিউশন। তাহলে এখানে 90% অ্যাসিড সলিউশন ছিল,
অ্যাসিডের পার্সেন্টেজ ছিল 90%, সেটাকে 75% বানানো হয়েছে। তাহলে তাতে কি করা হয়েছে, জল যোগ করা হয়েছে, তাই তো? তাহলে ফিক্সড কে ছিল, অ্যাসিড ছিল, তার উল্টো অনুপাতে মোট দ্রবণ হবে। কোনো রকম ভুলই তো পাওয়া যাচ্ছে না। 75, আচ্ছা আমি আরেকবার একটু দেখে নিই কি বলতে চাচ্ছি এখানে। অঙ্কটা ভুলও থাকতে পারে। 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে? তাহলে 8 লিটারের মধ্যে 90% কী ছিল, অ্যাসিড ছিল। তাহলে অ্যাসিডটা একটু বের করে নিই। অ্যাসিড বের করলে হবে 8 নং ভাগ, তো 7.2 লিটার, তাই তো? 7.2 লিটার। তাহলে এই 7.2 লিটারই অ্যাসিড কিন্তু পরবর্তীতেও থাকবে, যেহেতু আমি কি করছি, যেহেতু আমি জল যোগ করছি, অ্যাসিড কিন্তু যোগ করছি না। তো 7.2 লিটার অ্যাসিড ধরে নিই এক্স লিটারের মধ্যে থাকবে, 100-এ কত, এতে নাকি 75% হবে, এটাই নাকি কত হবে, 75%। তাহলে আমি যদি এখানে এক্সের ভ্যালু বের করতে চাই, তাহলে 0 কেটে গেল, আর পয়েন্ট একটা উঠে গেল, আর 5 দুগুণি 10, আর 5 15 কত, 75। আচ্ছা 3 দিয়ে 3 5 15, 3 24 কত, 72। তাহলে এক্সের ভ্যালু তুমি বলবে, এক্সের ভ্যালু বলবে 24 দুগুণে 48 বাই হলো 5, তাই তো নাকি, 48 বাই 5। তাহলে 48 দুগুণি কত, 96, 9.6 লিটার হলো মোট দ্রবণ হবে। তাহলে আগে কত ছিল মোট দ্রবণ, 8 লিটার, আগে ছিল 8 লিটার, তাহলে কত লিটার যোগ করা হয়েছে, আমি বলবো জল যোগ হয়েছে, 9.6 থেকে 8 লিটার বাদ দিয়ে দাও, তাহলে 1.6 লিটার কিন্তু জল অ্যাড হয়েছে। তাহলে 1.6 লিটার মানে হলো অপশান ডি হলো সঠিক উত্তর। আচ্ছা আমার এই কনসেপ্টে কেন হচ্ছে না আমি একটু দেখে নিই। তাহলে 90% অ্যাসিড সলিউশন আছে, সেখানে তোমার 75% অ্যাসিড সলিউশন করতে হবে পার্সেন্টেজের বিচারে। তাহলে অ্যাসিডের উল্টো অনুপাতে আমার মোট দ্রবণ থাকে। তাহলে 15 ভ্যালু যদি 8 হয়, ও শিট, কি বলবো আমি, দেখেও ভুল টুকছি। হ্যাঁ, এখানে বলেছে 90% আর আমি লিখেছি 95%। এটা তো, এটা 90% হবে, আমার তো একটু ভুল হয়ে গেছে দেখছি। আচ্ছা এই রকম ভুলটা তোমরা যেন করো না। হ্যাঁ, তো যাই হোক, একটু ভুল হয়ে গেছে, 90%। তাহলে 90কে এবার দেখো 15 দিয়ে কাটবে, তাই না? 15 দিয়ে 5 15 75, আর কি 6 15 90। তাহলে কত ইউনিট তুমি দেখতে পাচ্ছ, 1 ইউনিট অ্যাড হয়েছে, 1 ইউনিট অ্যাড হয়েছে। তাহলে আমি বলবো এইগুলো কেটে দাও, এইগুলো পুরোপুরি ভুল হয়ে গেল এইটুকু। তাহলে আমি বলবো 5 ইউনিটের ভ্যালুই ছিল কত, 8 লিটার। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিটই তো যোগ করা হয়েছে, 1 ইউনিটের ভ্যালু 8/5 মানে তোমার 1.6 লিটার। দেখো এইভাবে এই প্রসেসে করলে না তোমার অঙ্ক একদম নিমেষের মধ্যে মুখেই তুমি করে ফেলতে পারবে, এটাই হলো এর মজা। কিন্তু এইভাবে যখন আমি করতে গেলাম তখন কিন্তু অনেকটা আমাকে করতে হবে। আচ্ছা আমি এই কনসেপ্টটা তোমাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো যখন দেখবে কোনো একটা মানে কোনো একটা অঙ্কে এরকম হবে যে কোনো একটা দ্রবণে দুটো জিনিস ছিল, তার মধ্যে একটাতে যোগ করা হচ্ছে আর একটাকে ফিক্সড করা হচ্ছে। তাহলে বা একটাতে যোগ করে
ওটার পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে আর একটা ফিক্স থাকছে। তাহলে যখন যে ফিক্স থাকে না তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকে, এই কথাটা মনে রাখবে। তাহলে সলিউশন তৈরি হয়েছিল কী কী দিয়ে? অ্যাসিড আর ওয়াটার। এখানে ওয়াটার যোগ করা হয়েছিল যাতে নাকি অ্যাসিডের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছিলো। আচ্ছা, অ্যাসিডের পার্সেন্টেজ কেমন চেঞ্জ হয়েছিল? অ্যাসিডের দেখো 90% অ্যাসিড ছিল প্রথমে, সেটা 75% হয়ে গেছিলো। তাহলে যোগ তো অ্যাসিডকে করিনি, যোগ তো করেছি কি? জলকে। তাহলে অ্যাসিডের পার্সেন্টেজের উল্টো অনুপাতে কী বলবো? মোট দ্রবণ থাকবে। 75 আর 90 কাটাকুটি করে দেখলাম কত, আগে 5 ছিল এখন 6 হয়ে গেছে। আচ্ছা, মোট দ্রবণ 5 ছিল 6 হয়ে গেছে, মানে 1 ঢুকেছে। ঢুকেছে কে? জল ঢুকেছে নিশ্চয়ই। তাহলে মোট দ্রবণ ছিল কত? 5। 5-এর ভ্যালুই বলে দিয়েছিল 8 লিটার। তাহলে 1 ইউনিট ঢুকেছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1.6 লিটার। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে দেখি। পরের অঙ্কে 70 দাগের যে অঙ্কটা সেটা এবার করার চেষ্টা করি। এক ব্যক্তির সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি 3700 টাকা করে প্রতি সপ্তাহে পান, এছাড়া 1 লক্ষ টাকার বেশি পণ্য বিক্রির উপরে 2% কমিশন পান। আচ্ছা, তাহলে ভালো করে যদি বোঝো, ওর কিন্তু স্যালারি কত, মজুরি কত প্রতি সপ্তাহে? স্যালারি কিন্তু তোমার 3700 টাকা। 3700 টাকা স্যালারি, ঠিক আছে? যা বিক্রি করবে ওর জন্য 3700 টাকা দেবে। কিন্তু 1 লাখ টাকার বেশি যখনই বিক্রি করবে তখন 2% কমিশন দেবে। এরকম নাকি ও কত টাকার বিক্রি করেছে? 2,40,000 টাকার। আচ্ছা, 2,40,000 টাকার মধ্যে প্রথমে 1 লাখ টাকার উপরে তো কমিশনটা পাবে না, পরবর্তী 1,40,000 টাকার উপরে কিন্তু কমিশনটা পাবে, তাই তো? এবং কমিশনটা কত? 2%। আমার 2/100 করতে হবে। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটলো, 14 দুগুণে 2800 টাকা কমিশন। তাহলে মোট কত ওর মজুরি হলো সপ্তাহের? বলছে ওই ব্যক্তির মজুরি কত হবে। তাহলে মজুরি কত হবে? আমি বলবো আগে কত ছিল? 3700 টাকা মজুরি ছিল, আর 2800 টাকাও বোনাস পেয়েছে, তাই তো? কমিশন পেয়েছে। তাহলে মোট কত? 0 0 8 7 8 7 15, 3 2 5 আর 1 6, 6500, মানে 6500 টাকা। অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। বলছে একটি পেট্রোল পাম্পে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পেট্রোল আছে। তাহলে পাম্পটি যতগুলি গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা হলো। তাহলে এখানে ভালো করে যদি লক্ষ্য করো, 80টা গাড়ি 35 লিটার করে পেট্রোল দিতে পারবে, তাহলে ক্যাপাসিটি কত আছে পাম্পের? এত ক্যাপাসিটি আছে। আচ্ছা, এইটা দিয়ে 50 লিটার করে ভরবো এক একটা গাড়িতে, ধরে নিই এক্সখানা গাড়িতে ভরতে পারবো। তাহলে 0 0 কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 7 35। তাহলে এক্সখানা গাড়ি মানে 7 8 56খানা গাড়ি তুমি ভরতে পারবে। অপশান বি হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। রবির 2টি অঙ্ক পরীক্ষার গড় নম্বর হলো 93। আচ্ছা, 2টো পরীক্ষার ওর গড় নম্বর কত বলে দিয়েছে? 93। আচ্ছা, পরের পরীক্ষায় মানে 3 নম্বর যে পরীক্ষায়, তাতে কত নম্বর ও করলে তাতে গড় নম্বর 95 হয়ে যাবে। তাহলে গড় নম্বর 95 হয়ে যাবে মানে কি? 3টেতে এবার 95 হবে, 3টেতে গড় 95 হবে। তাহলে ভালো করে বোঝো, আগে 2টোতে কত ছিল? 93 ছিল, আর এখন 3টেতে 95 হয়ে যাবে। তাহলে তুমি বলবে এই 3 নম্বর যেটা থার্ড যে পরীক্ষাটা, সেটাই 95 তো পেতেই হবে, প্লাস আরও বেশি পেতে হবে। কেননা এখানে তো 2 করে কম আছে না, 95 যে গড়টা হতে হবে তার থেকে এখানে তো 2 করে কম ছিল। তাহলে 2 করে কম ছিল, 2টো পরীক্ষার জন্য 2 দুগুণে 4 আরও বাড়াতে হবে নাম্বার। তাহলে 95 তো এই পরীক্ষাতে পেতেই হবে, আরও 2 দুগুণে 4 পেলে এদের গ্যাপটাও পূর্ণ হয়ে যাবে। তাহলে 4 আরও বেশি পেতে হবে। তাহলে 99 আর 95 আর 4 কত হবে? 99 উত্তর হবে। অপশান বি হলো সঠিক উত্তর। এরপরের অঙ্ক দেখো। বলছে যে একটি মহিলা তার ওজন 95 কেজি কমিয়ে 76 কেজি 95 কেজি কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা কত ওজন হ্রাস হলো? তাহলে 95 থেকে যদি 76 হয়, তাহলে কত কমেছে একটু দেখো তো। তুমি কাটাকুটিও করতে পারো, 5 19 জানো 95 হয়, আর 4 19 কত? 76। তাহলে তুমি বললে 1 কমেছে, তাই তো? নাকি 1 কি হয়েছে? কমেছে। তাহলে 1 কমেছে কার উপরে? 5-এর উপরে। সবসময় আগে যা ছিল তার উপরেই তো কমেছে। তাহলে 1 কমেছে 5-এর উপরে, 100-এ কত? তাহলে আমি 5 দিয়ে কাটলে 5 20 কত? 100 বলবো। তাহলে 20% হলো আমার উত্তর। তাহলে 20% কোথায় আছে? অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার।
পরের অঙ্ক দেখি। বলছে প্রতিদিন সকালে রাজ 8 কিলোমিটার দূরের একটি কাজের জায়গায় 12 কিমি/ঘন্টা স্থির গতিতে আস্তে দৌড়ে যায়। বলছে যে একদিন সকালে 20 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে। আচ্ছা, তাহলে 12 বেগে গেছিল আর পরবর্তীকালেও 20 বেগে গেছে। তাহলে যতটা বেগ বাড়িয়েছে ততটাই সময় বাঁচবে। তাহলে বেগ কত বাড়িয়েছে একটু দেখে নিই। বেগ বাড়িয়েছে দেখো 20 মাইনাস কত 12, অর্থাৎ হলো 8 বেগ বাড়িয়েছে। 8 বেগ কিন্তু বাড়িয়েছে, তাই তো? 8 বেগ বাড়িয়েছে, 8 কিলোমিটার দূরত্বে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে কত সময় লেগেছে একটু দেখে নিই। প্রথমে সময় লেগেছে 8 কিলোমিটার দূরে যাচ্ছিল 12 বেগে। তাহলে গুণ যদি 60 করে দিই তাহলে এত মিনিট লাগতো। তাহলে 8 হলো দূরত্ব আর 12 কিমি/ঘন্টা বেগে গেছিলো। তাহলে ভাগ করলে তো ঘন্টায় উত্তর আসতো, সেটাকে মিনিটে করার জন্য কত 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 12 দিয়ে কাটলে 5 12 60, 5 8 40 মিনিট আগে লাগতো। 40 মিনিট আগে লাগতো। আর এখন কত সময় লাগছে? 8 হলো দূরত্ব, 20 বেগে যাচ্ছে, তাহলে 60 দিয়ে গুণ করলে মিনিটের সময় চলে আসবে। তাহলে বলবো 20 দিয়ে কাটলে 3 × 60, 3 8 কত 24 মিনিট লাগছে। 24 মিনিট লাগছে। তাহলে তোমার কত মিনিট এক্সট্রা লাগছে দেখে নিই। কত মিনিট এক্সট্রা লাগছে বলবো, বা কত মিনিট সময় বেঁচে যাচ্ছে, এক্সট্রা না, কত মিনিট সময় বেঁচে যাচ্ছে দেখো। 24 যদি বাদ দিই 16 মিনিট বেঁচে যাচ্ছে। 16 মিনিট। অপশান সি হলো এখানে সঠিক উত্তর কিন্তু, ঠিক আছে? অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এটা করলে হবে না, এটাই করতে হবে, ঠিক আছে? চলো দেখে নিই পরের কোশ্চেন কি বলছে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, ABCD 4 জন মহিলা 1:4:7:8 অনুপাতে টাকা বিনিয়োগ করেন তার ছোট ব্যবসাতে। তাদের লাভের পরিমাণ ভাগ করা হবে তাদের টাকা বিনিয়োগের অনুপাতে। যদি 1 বছর পর সি এর লাভের পরিমাণ হয় 35,000 টাকা, তাহলে বি এর কত? আচ্ছা, সির কত বিনিয়োগ করেছিল? 7 ইউনিট, আর বি বিনিয়োগ করেছিল কত? 4 ইউনিট, তাই তো? দেখে বুঝতে পারছো, তাহলে 7 ইউনিট বিনিয়োগ করেছে, তাতে নাকি 35,000 টাকা পেয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5 7 35, 5,000 টাকা। আর বি বিনিয়োগ করেছে কত? 4 ইউনিট, তাহলে 4 5 20,000 টাকা কিন্তু বি পাবে। তাহলে অপশান বি হলো এখানে সঠিক উত্তর। বি এর কত পাবে? বি উত্তর হবে। তাহলে দেখো, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। তাহলে দুজন ব্যক্তির কথা বলেছে, রমেশ আর একটাকে সুরেশের থেকে রমেশ নাকি কত বছরের বড়? এক্সট্রা 16 বছরের বড়। 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে সুরেশ যদি এক্স হয়, রমেশ কত হবে? এক্স প্লাস 16। আর বলছে 20 বছর পরে, তাহলে 20 বছর পরে মানে কি রমেশেরটাও 20 যোগ হবে। তাহলে এক্স প্লাস 16-র সাথে যদি 20 যোগ করো, তাহলে রমেশের বয়স হয়ে যাবে কত? এক্স প্লাস 36। আর সুরেশের বয়সও 20 বছর বাড়বে না 20 বছর পরে, তাহলে 20 বছর বাড়লে পরে হবে এক্স প্লাস কত? 20। এইবার বলছে এই 20 বছর পরে নাকি রমেশের বয়স যেটা, এই রমেশের যে বয়সটা সেটা সুরেশের বয়সের 4 গুণ। তাহলে এর কত গুণ? 4 গুণ। তাহলে সমান সমান করতে গেলে এইদিকে 4টা গুণ করতে হবে না, তাহলেই সেম হয়ে যাবে। ভালো করে বোঝো কিন্তু এই জায়গাটা, যে রমেশ কিন্তু বেশি বড়, তাহলে সেটা 4 গুণ হচ্ছে এর সুরেশের থেকে। তাহলে সমান সমান যদি বানাতে হয়, তাহলে 4টা কোথায় গুণ করতে হবে? সুরেশের দিকে, তাহলে ও বেড়ে যাবে, তাহলে সমান সমান হয়ে যাবে। তাহলে 4x থেকে এইখানকার x যদি বাদ দিই, তাহলে 3x = আমি লিখবো 4 কুড়িং কত? 80। আচ্ছা, কি বলছে? রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে 20 বছর পর। রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পর মানে এরও 20 যোগ হলো, ওরও 20 যোগ হবে। 20 বছর পর রমেশের বয়স, ও আচ্ছা, 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের
সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে সুরেশের বর্তমান বয়সটা নিতে হবে। সুরেশের বর্তমান বয়স কত? এক্স না, তার 4 গুণ। তাহলে তাহলে এক্স প্লাস 20 করার দরকার নেই, জাস্ট এক্স এর 4 গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 3x = আমি বলবো 36 হবে। তাহলে x = কত? 3 12 36, 12, তাই তো? x = 12 বেরিয়ে গেল। তাহলে রমেশের বর্তমান বয়স কত? রমেশের বর্তমান বয়স তো x + 16 ছিল না? তাহলে x এর সাথে 16 যোগ করলে আমি বলবো 12 + 16 হবে। তার মানে কত? 28 বছর। তাহলে 28 বছর, অপশান বি হলো এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার একটুখানি পড়তে ভুল হয়ে গেছিলো। কি 20 বছর পরে রমেশের বয়স, আর সুরেশের বর্তমান বয়সটার 4 গুণ। তাহলে 20 বছর পরে তো রমেশেরটা তো 20 যোগ হবে, কিন্তু সুরেশেরটা তো আর 20 যোগ হবে না, কেননা ওর বর্তমান বয়স কত ছিল? এক্স, তারই 4 গুণ করে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে দেখে নিই পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্ক বলছে যে একটা সরল করতে দিয়েছে 1/68, তাই তো? তাহলে দেখো 1/68 আর পরবর্তী যেটা রয়েছে সেটা দেখো এত সুন্দর একটা সংখ্যা রয়েছে 69 গুণ 67। আচ্ছা 69কে আমি কি লিখতে পারি? 68 যোগ 1 লিখতে পারি না? আর 67কে কি লিখতে পারি? 68 মাইনাস 1 লিখতে পারি। আর নিচে কত লিখবো? 68 মাইনাস 69। ঠিক আছে, তাহলে তুমি বলবে 1/68 প্লাস এটা a প্লাস বি আর a মাইনাস বি, কি সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে তুমি বলবে 68 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে কত? একই হয়। আর নিচে হলো 68, তাহলে মাইনাস কত? 69। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো এই 68 দিয়ে এই উপরের 68 স্কোয়ারকেও ভাগাবে, 1কেও ভাগাবে। আচ্ছা তাহলে এটা করলে কত হবে? 1/68 আর প্লাস 68 স্কোয়ারকে 68 দিয়ে ভাগ করলে 68, আর মাইনাস 1/68 আর মাইনাস কত? 69, এটা হবে। এইটা আর এটা কেটে গেলে 68 থেকে 69 বাদ গেলে -1 হবে না উত্তর? তাহলে -1 মানে অপশান বি হলো সঠিক উত্তর। এই অঙ্কটা অনেকে কি করবে? 69 গুণ 67 করবে, কিন্তু বোকার মতন কাজ হয়ে যাবে। 69 গুণ 67 কোনোভাবেই তোমরা করবে না, কিন্তু তাহলে অনেক বড় লেন্দি প্রসেস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা ভুল করেও করো না। আর যেটা আমি বলতে যাচ্ছি যে এটা কিন্তু অনেকে চোখে দেখেই কিন্তু উত্তর বলে দিতে পারবে, যাদের একটু প্র্যাকটিস লেভেলটা ভালো আছে। সুতরাং সেই দিকেই কিন্তু তোমাদের আস্তে আস্তে এগোতে হবে। এর পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কি বলছে? আবার একটা সরল দিয়েছে, 16কে 16 আর 9 কত? 25/16, তাই তো? আচ্ছা এই যে এইটুকু যেটা রুটের ভিতরে আছে এটা অ্যাকচুয়ালি 25 বাই কত? 25/16 হচ্ছে না? তাহলে 25/16 তার রুট করলে কত হয়? 5/4 হয়। আর মাইনাস 12/1 মানে হলো 12/1 মানে কত? 12 দুগুণে 24 আর 1 25/2, আর তার সাথে কত গুণ আছে? 4 গুণ আছে, তাই তো? তাহলে এখানে যদি আমি দেখি 4 গুণ লসাগু কত হবে? 4, তাহলে 5 যোগ কত? 25 দুগুণে 50, তাই তো? তাহলে 4 4 কেটে যাবে, 50 আর 5-এ কত হয়ে যাবে উত্তর? 55। অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি তার পরবর্তী অঙ্ক। তার পরবর্তী অঙ্ক বলছে দুটি সংখ্যার যোগফল 8 আর গুণফল 16, তাহলে তাদের পূরক সংখ্যার যোগফল। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে কিন্তু, হ্যাঁ পূরক সংখ্যা মানে বুঝতে হবে তোমাকে। আচ্ছা একটা সংখ্যা মনে করো এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাদের যোগফল বলে দিয়েছে 8 আর তাদের গুণফল মানে এক্স ওয়াই বলে দিয়েছে কত? এক্স ওয়াই বলে দিয়েছে তোমার 16। তাহলে বলছে তাদের পূরক সংখ্যার যোগফল। পূরক সংখ্যা মানে শুনে রাখো, পূরক সংখ্যা মানে উল্টো, তাহলে 1/x আর 1/y এদের যোগফল কত? তাহলে এখানে লসাগু হবে এক্স ওয়াই, আর উপরে দেখো মানে ইয়ে হিসাবে যোগ হবে এক্স যোগ ওয়াই। তাহলে এক্স ওয়াই লসাগু হলো এক্স এর জন্য ওয়াই আসবে আর ওয়াই এর জন্য এক্স আসবে। ঠিক আছে, ওই একবার সাজিয়ে লিখে দিয়েছি এক্স যোগ ওয়াই। তাহলে উপরে হবে কত? এক্স যোগ ওয়াই মানে 8, আর নিচে কত? 16। তাহলে কাটলে কত হবে? 8 দুগুণে 16, তাহলে 1/2। তাহলে 1/2 কোথায় আছে? অপশান বিতে। এই ধরনের অঙ্ক থাকলেই মানে পূরক সংখ্যার যোগফল থাকলেই যোগফল বাই গুণফল করে দিতে হয়। যোগফল বাই গুণফল এটা অনেকেরই মুখস্থ আছে, তারা করে দেবে তাড়াতাড়ি। তাহলে বলছে পরের অঙ্কটা কি বলছে? 30টি মার্বেল সহিত একটি পাত্রের ওজন 120 গ্রাম। তাহলে 30টা মার্বেল আছে আর একটা পাত্র আছে, তাদের ওজন হলো 120 গ্রাম। আর বলছে 15টা মার্বেল সহিত
ওজন 15টা মার্বেল মানে 15টা এম যোগ পাত্র, তাদের ওজন নাকি 95 বলে দিয়েছে। তাহলে পাত্রের ওজনটা কত আমাকে বের করতে হবে, পাত্র যে পাত্রের মধ্যে মার্বেলগুলো রাখা হয়েছে। তাহলে এই যে সেকেন্ড লাইনটা যেটা লিখলাম, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, মার্বেল সমান হয়ে যাবে না? তাহলে এটা কত হয়ে যাবে, 15 দুগুণে 30, 15 দুগুণে 30টা মার্বেল যোগ 2টো পাত্র ইজ ইকুয়াল টু 95 দুগুণে কত হবে, 190 হয়ে যাবে। তাহলে এইবার বলো এইটা আর এটা যদি বাদ দিই, 30টা মার্বেল কেটে যাবে, 2টো পাত্র থেকে একটা পাত্র বাদ গেলে একটা পাত্র হয়ে যাবে, আর 190 থেকে 120 বাদ গেলে কত হয়ে যাবে, 70। তাহলে পাত্রের ওজন কত, 70। অপশন সি হলো সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন বলছে যে একদল শিক্ষকের গড় বয়স হলো 35 আর একদল অধ্যক্ষের গড় বয়স হলো 50। যদি সকল শিক্ষক আর সকল অধ্যক্ষের গড় বয়স 40 হয়, তাহলে শিক্ষক আর অধ্যক্ষের সংখ্যার অনুপাত। তাহলে একদিকে হলো শিক্ষক আর একদিকে হলো অধ্যক্ষ। শিক্ষকের গড় বয়স কত, 35, অধ্যক্ষের গড় বয়স কত, 50, আর ওভারঅল গড় কত, 40। তাহলে এদের মধ্যে অ্যালিগেশন করলেই নিশ্চয় ওদের সংখ্যার অনুপাত বেরিয়ে যাবে। তাহলে এইদিকে হবে 5 আর এইদিকে হবে 10। তাহলে কাটাকুটি করলে হবে 5 দুগুণে 10 আর 5 অক্ষে 5। তাহলে 2:1। অপশান বি হলো সঠিক উত্তর। তারপরে লাস্ট কোশ্চেন কি বলছে, 3টি ক্লাস আছে 8-এর, তাই তো 8-এ একই গণিতের পরীক্ষা নেওয়া হয়েছিল। 3টি ক্লাস আছে, মনে করো সেকশন এ, সেকশন বি, সেকশন সি, ঠিক আছে, 8-এ অষ্টম শ্রেণীতে। আচ্ছা, 25 জনের যে ক্লাসটা, তাদের গড় কত বলে দিয়েছে দেখে নাও। তাহলে প্রথমে দেখো 25 জনের গড় যেটা, সেটা বলে দিয়েছে 80% করে নাম্বার পেয়েছে প্রথম ক্লাসে। পরের ক্লাসে 22 জনের যে গড়টা, সেটা কত বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে 75% করে গড়ে পেয়েছে। আর লাস্ট বলছে যে 13 জনের আর একটা ক্লাস। আচ্ছা, 13 জনের যে আর একটা ক্লাস, তাদের গড় কত বলে দিয়েছে, 61%। তাহলে বলছে 3টি ক্লাসের সব ছাত্রের গড় নম্বর বলো। তাহলে 3টি ক্লাস মিলে মোট কতজন ছাত্র আছে, 25, 22 আর 13। 25, 22 আর 13 যোগ করলে তুমি বলবে 60 জন ছাত্র আছে, এবং তাদের গড় নাম্বার যদি x% হয়, তাহলে এই x%-এর ভ্যালুটাই বার করতে হবে, তাই তো? তাহলে সব কটা মনে করো গুণ করে যোগ করে 60 দিয়ে ভাগ করলেই আমার উত্তর চলে আসবে। প্রথমে আগে এই দুটো গুণ করতে হবে, তারপরে এই দুটো গুণ করতে হবে, তারপরে এই দুটো গুণ করতে হবে, আর এদের মধ্যে যোগ করে 60 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। আচ্ছা, তাহলে 3টি ক্লাসের সমস্ত ছাত্রের গড় নম্বর কত হবে? হ্যাঁ, আর এখানে যে গুণটা করবে সে সবচেয়ে বড় বোকা হয়ে যাবে, বুঝেছো? তার কারণটা একটুখানি বোঝো। দেখো, সবচেয়ে ক্লাসে গড় নম্বর, গড় পার্সেন্টেজ কত আছে, 61, আর সবচেয়ে বেশি কত আছে, 80%। 3টে ক্লাসের সবচেয়ে কম গড় কত, 61%, আর সব থেকে বেশি গড় কত, 80%। তাহলে উত্তর নিশ্চয়ই 60 থেকে 80-এর মধ্যে থাকবে। তাহলে অপশান ডি 123 পার করে যাচ্ছে 80, অপশান সি 123 এটাও পার করে যাচ্ছে। তাহলে অপশান এ অথবা অপশান বি হবে। এবার অপশান এ আর অপশান বির মধ্যে কোনটা হবে সেটাও খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো। দেখো, আচ্ছা, অপশান এই প্রথম দুটো গুণ করলে লাস্টে দেখো তো শূন্য আসবে, লাস্টে শূন্য আসবে। আচ্ছা, দ্বিতীয় দুটো যেই গুণ করবে, দেখো 5 দুগুণই কত, 10, এরও লাস্টে শূন্য আসবে। কিন্তু যখন এই দুটো গুণ করবে, তাহলে দেখো 3 অক্ষে 3, এর ইউনিট ডিজিট কত আসছে, 3 অক্ষে 3 আসছে। কিন্তু এরও লাস্টে কি আসছে, এর দেখো 60 দিয়ে গুণ করছো না, এরও লাস্টে শূন্য আসছে। তাহলে এই শূন্যের সাথে তো বাকি এই দিকে সব শূন্য কেটে যেত, এইদিকে শূন্যগুলো কেটে যেত যদি কিনা এখানে 3 না এসে যদি শূন্য আসতো, তাহলে আমি বলতাম সংখ্যায় উত্তর আসবে। কিন্তু যেহেতু এখানে এই 3টা লাস্ট ডিজিট কত আসছে, এখানে 3, যার জন্য এই শূন্য কাটবে না। তার মানে কি, শূন্য কাটবে না মানে কি, পয়েন্টে উত্তর আসবে, আর
পয়েন্টে উত্তর কোথায় আছে, অপশান বিতে। তোমরা ক্যালকুলেশন করে টিক মারবে, আর আমি একটা নতুন মেথড তোমাকে ইউজ করালাম, তুমি দেখো এবার কোনটা করে তোমার ভালো লাগে, ঠিক আছে। এছাড়া আরও মেথড আছে, যখন এই মেথডটা কাজে লাগবে না তখন সেই সমস্ত মেথডও আমি বলবো, কিন্তু তার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই জুড়ে থাকতে হবে। আমার যদি এই বিষয়টা বুঝতে পেরে থাকো, আমি যেভাবে ক্যালকুলেশনের প্রসেসটা বললাম, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না বুঝতে পারলে তবুও কিন্তু তোমরা জানাবে যে লাস্ট এই যে ক্যালকুলেশন প্রসেসটা সেটা কিভাবে হলো, এটা আমি বুঝতে পারিনি, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস আমাদের কিন্তু এই পর্যন্তই। তো সব কটাই তোমার কোশ্চেন পুরোপুরি করে দিয়েছি, তোমরা অ্যান্সার কি মিলিয়ে নাও এবং দেখে নাও তোমার ম্যাথে কত স্কোর হচ্ছে। তো জিএস একাডেমি বর্তমানে তাদের নিজস্ব অ্যাপে, জিএস একাডেমি অ্যাপ এই প্লে স্টোরে পেয়ে যাবে। সেখানে ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের স্পেশাল ব্যাচ চালু করেছে, যেটা আপকামিং এসএসসি জিডিকেও কিন্তু কভার করবে। হ্যাঁ, যাদের জিডির ইচ্ছা আছে তারাও কিন্তু এই কোর্সে কিন্তু যুক্ত হতে পারে, যেখানে মানে অঙ্ক, ইংরেজি এবং জিকে, এই জিকে এবং জিআই সবকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের করানো হবে। তো এই কোর্সের জন্য তোমাকে অ্যাডমিশন ফিস হিসাবে 1499 টাকা ধার্য করা হয়েছে, এবং যার জন্য এখন হোলি পর্যন্ত এর উপরে একটা কুপন কোড ইউজ করলে GS হোলি 10, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। হোলি পর্যন্ত এই অফারটা আছে। তো তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই জিএস একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে এই কোর্সে কিন্তু যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কোর্স আসছে খুব শিগগিরই, এর জন্য অবশ্যই জিএস একাডেমি অ্যাপের সাথে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।